गूंजी सी है सारी फिजा, सब गाते हैं सब ही मदहोश है। आओ ना, आओ ना। একটা ছেলে যে ভালোবাসায় বিশ্বাস করত না, আর অন্যদিকে একটা মেয়ে যে ভালোবাসাকে তার জীবন মনে করত। দুজনের দেখা হওয়ার পর সবকিছু যেন ঠিকঠাকই চলছিল, কিন্তু একটা ভুল সিদ্ধান্ত তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সেই সিদ্ধান্ত কি ছিল, আর শেষ পর্যন্ত তাদের গল্পটাই বা কোথায় গিয়ে থামে? আজকে আমি এক্সপ্লেন করব 2004 সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের অত্যন্ত জনপ্রিয় একটা রোমান্টিক ড্রামা মুভি কিউ হো গয়া না এর গল্পটা। তো চলুন এখন আর কথা না বাড়িয়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই দেখা যায় দিয়া তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে কোথাও একটা যাচ্ছে। তার মা নেই, সে তার বাবার সঙ্গে কর্ণাটকে বড় হয়েছে এবং বেশিরভাগ সময় তার আঙ্কেল রাজ চৌহানের সঙ্গে অনাথ আশ্রমে বাচ্চাদের সাথেই কাটাতো। আশ্রমের বাচ্চারা তার জন্য অপেক্ষা করছিল। দিয়া তাদের কাছে দেরি করে পৌঁছালে বাচ্চারা তাকে পানিশমেন্ট হিসেবে কান ধরে উঠবোস করতে বলে। দিয়া তাদেরকে বলে যে সে পরেও কান ধরে উঠবোস করতে পারবে, কিন্তু রেস একবার শেষ হয়ে গেলে সেটা আর পুনরায় দেখা যাবে না। এবার বাচ্চারা তাকে তাড়া দিতে থাকে দ্রুত কার রেস দেখতে যাওয়ার জন্য, আর সেই রেসে মুভির হিরো অর্জুন আর তার বন্ধু রণবীর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। দেখতে দেখতে রণবীর রেসে বিজয়ী হয়। এরপর তাদের একটা ক্লাবে দেখা যায়। সেখানে একটা মেয়ে রণবীরকে জিজ্ঞেস করে যে এত ভালো ড্রাইভিং কার সে কোথা থেকে শিখেছে। রণবীর অর্জুনকে দেখিয়ে দিয়ে বলে তার থেকে রেসিং শিখেছে। মেয়েটা রেসিং শেখার জন্য তার সঙ্গে দেখা করতে চাইলে অর্জুন বলে 4:30টার সময় রণবীরের বাসায় চলে আসতে। মেয়েটার চালচলন দেখেই বোঝা যাচ্ছিল যে সে তাদের দুজনের মধ্যে কোনো একজনকে ইমপ্রেস করতে চাচ্ছিল। এরপর রণবীর বিয়ের কথা তুললে অর্জুন জানায় যে সে প্রেমে বিশ্বাসী নয়, সে অ্যারেঞ্জ ম্যারেজ করতে চায়। অন্যদিকে দিয়া তার ফ্রেন্ডদেরকে বলছিল সে কখনোই অ্যারেঞ্জ ম্যারেজ করতে চায় না, কেননা কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে সারা জীবন কিভাবে কাটাবে সে, এটা নিয়ে সে খুব চিন্তিত। এরপর মজার ছলে ছলে বলে তবে হ্যাঁ, প্রেম বিয়ে এগুলো থেকে একটু দূরে থাকাই ভালো। এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় আগামীকাল মুম্বাইতে এক্সাম দিতে হবে বলে দিয়া ব্যাগ প্যাক করছিল। তার বাবা তাকে একজন পাত্রের ছবি দেখাতে চায়। দিয়া তাকে বলে যে সে এভাবে ছবি দেখে বিয়ে করতে চায় না। দিয়া তার বাবাকে জিজ্ঞেস করে তুমি কি ছবি দেখে মাকে বিয়ে করেছিলে? তার বাবা বলে তার ক্ষেত্রে তেমনটা হয়নি, সে তার মায়ের সঙ্গে আগে পরিচিত হয়েছে, তারপর তাকে ভালো লেগেছে আর তারপর তারা বিয়ে করেছে। দিয়া তখন তাকে বলে সেও এরকম ভাবেই আগে জানাশোনা করে তারপর বিয়ে করতে চায়। অন্যদিকে দেখা যায় অর্জুনের বাবা তাকে ফোন দিয়ে বলে তুমি দ্রুত মুম্বাইতে ফিরে এসো, তোমার মা আজই মুম্বাইতে ফিরছেন। অর্জুনের মা কোনো একটা কাজে মুম্বাইয়ের বাইরে গিয়েছিল, সে যদি জানতে পারে অর্জুন মুম্বাইতে নেই তাহলে খুব রেগে যাবে। তাই ভয়ে অর্জুন দ্রুত বিছানা ছেড়ে উঠে তাড়াহুড়ো করে রেডি হতে থাকে। তখন তার বন্ধু রণবীর বলে এর পরের বার আসলে আন্টিকে বলে আসবি, আর তোর কাছে টাকা আছে না হলে আমার থেকে নিয়ে যা। কিন্তু দুষ্টু অর্জুন রণবীরের বলার আগে তার পকেট থেকে টাকা নিয়ে নিয়েছিল। রেল স্টেশনে গিয়ে সে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ওয়াশরুমে যেতে চায়, কিন্তু তার ব্যাগ কার কাছে রেখে যাবে সেটা নিয়ে সে ভাবনায় পড়ে যায়। পরবর্তীতে সে তার পাশের সিটে বসে থাকা ভদ্রলোকের মতো দেখতে একজনকে বলে সে একটু টয়লেটে যাচ্ছে, তার ব্যাগটা যেন সে একটু দেখে রাখে যতক্ষণ না সে ফিরে আসছে। একটু পর সে যখন ওয়াশরুম থেকে ফিরে আসে তখন সেখানে সে খবরের কাগজ পড়তে থাকা ভদ্রলোক বসেছিল না, আর সেই সাথে অর্জুনের ব্যাগটাও উধাও। তখন অর্জুন খেয়াল করে তার মাথার উপর সাইনবোর্ডে লেখা চোর আর পকেট মার থেকে সাবধান। তার আর বুঝতে বাকি থাকে না যে ভদ্রলোকের মতো দেখতে ওই লোকটা আসলে চোর ছিল। এদিকে একজন হকার তখন ট্রেন থেকে নামছিল। দুর্ঘটনাবশত সে তার হাঁটার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর তার মাথার ঝুড়িতে থাকা সব খাবার অর্জুনের গায়ে আছড়ে পড়ে। বেচারা অর্জুনের কাপড় চোপড় টাকা আর টিকিট সব তার ব্যাগে ছিল। যেহেতু সেটা চুরি হয়ে গেছে এখন তার কাছে পরার মতো আর কোনো পোশাক নেই, আর ট্রেনে যাওয়ার জন্য টিকিটও নেই। অথচ মুম্বাই তাকে তার মায়ের আগে পৌঁছতেই হবে। তখন হকার তাকে বলে যে সে একটা উপায় বের করে দিতে পারে। এরপর আমরা দেখতে পাই অর্জুন হকারের পোশাক পরে মুম্বাইয়ের উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়ে, আর সেই একই ট্রেনে করে দিয়াও মুম্বাই যাচ্ছিল। সে সেখানে তার বাবার বন্ধুর বাসায় পরীক্ষার জন্য কিছুদিন থাকবে। দিয়ার পাশের সিটে একজন ডিরেক্টর বসেছিল। সে ভেবে পাচ্ছিল না মুভির সিন কি লিখবে। তখন অর্জুন ঠান্ডা পানি বিক্রি করতে করতে সেখানে চলে আসে। ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্ট তাকে নাম জিজ্ঞেস করলে সে বলে তার নাম রাজা। এরপর সে ডিরেক্টরের বিরক্তিকর চেহারা দেখে তাকে মুভির সিন বোঝাতে থাকে। দিয়ার চোখে চোখ রেখে সে ডায়লগ ডেলিভারিও করে। ডিরেক্টর ওর ওই সিটের বাকিরা ইমপ্রেস হয়ে যায় তার এই ট্যালেন্ট দেখে। এরপর সে আবারও নিজের কাজে মনোযোগ দেয়।
পরবর্তীতে মুম্বাইয়ে নিজের বাসায় পৌঁছে অর্জুন ড্রয়িং রুমে বসে অপেক্ষা করতে থাকে তার বাবা মায়ের ফিরে আসার জন্য। তারা পৌঁছলেই সে তার মাকে জড়িয়ে ধরে আর বলে আর যেন কখনো তাকে বাড়িতে একা রেখে কোথাও না যায়, সে তাদেরকে খুব মিস করছিল। তখন মা বলে তাদের সাথে একজন মেহমানও এসেছে। অর্জুন মেহমানকে নিয়ে আসতে দরজার দিকে এগোলেই দিয়াকে দেখে চমকে ওঠে। দিয়াও তাকে দেখে চমকে ওঠে। দিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, রাজা তুমি এখানে কি করছো? তখন অর্জুনের মা বলে, ও তো রাজা নয়, আর তুমি ওকে কি করে চেনো? তখন দিয়া তাদেরকে জানায় যে তার সঙ্গে রাজা অর্থাৎ অর্জুনের ট্রেনে দেখা হয়েছে। অর্জুন তখন সত্যিটা তার মায়ের থেকে লুকানোর জন্য বলে সে হয়তো তার মতোই কাউকে দেখে ফেলে, কিন্তু মাকে বোঝানোর কি এতটাই সহজ? অর্জুনের মা বলে, তুমি আবারও রেসিং করতে গিয়েছিলে? অর্জুন অস্বীকার করে আর সব দোষ তার বাবার ঘাড়ে চাপিয়ে দেয়। তার বাবাও কম যায় না, সে বলে অর্জুন তার কাছে বলে এসেছে মা তাকে রেসে যাওয়ার পারমিশন দিয়েছে। অর্জুনের মা তখন রাগ করে তার স্বামীকে তার রুমের ভেতর ঢুকতে না দিয়েই দরজাটা লক করে দেয়। অর্জুন তখন দিয়াকে মেকি রাগ দেখিয়ে বলে, দিলে তো সুখের সংসারে আগুন লাগিয়ে। দিয়া ভদ্রতার সুরে সরি বলে। এরপর আবারও যখন তারা বাপ ছেলে অর্জুনের মায়ের কাছে ক্ষমা চাচ্ছিল তখন দিয়াও সেখানে আসে আর সবার কাছে ক্ষমা চায়। অর্জুনের মা তখন তাকে বলে, এরা বাপ ছেলে তো সবসময় এরকমই করতে থাকে, তুমি ওদের কথায় কান দিও না। এরপর অর্জুনকে শাসিয়ে বলে, দিয়া এখানে পরীক্ষা দিতে এসেছেন, তুমি ওকে একদম জ্বালাতন করবে না। দিয়া তখন বলে, সমস্যা নেই, জ্বালাতন করতে দিন, আমিও ছেড়ে কথা বলবো না, ওকে একদম জবাব দিয়ে দেব। অর্জুনের মা তার ছেলেকে নিয়ে খুবই চিন্তিত ছিল, কেননা সে তার দায়িত্ববোধ নিয়ে একদমই সচেতন ছিল না। তখন অর্জুনের বাবা তাকে সান্ত্বনা দিয়ে বলে, সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। অর্জুনের বাবা অর্জুনের মাকে সঠিক সময়ের অপেক্ষা করতে বলে। এখন যদি সে অর্জুনকে দায়িত্ব নেওয়ার জন্য জোর জবরদস্তি করতে থাকে তাহলে সে হয়তো ভয় পেয়ে তার সমস্ত দায়িত্ব থেকে পালানোর চেষ্টা করবে। তার চেয়ে বরং তাকে সময়ের হাতেই ছেড়ে দেওয়া ভালো হবে। সঠিক সময় আসলে সে ঠিক তার দায়িত্ব বুঝে নেবে। তখন তাদের কাছে দিয়ার বাবার ফোন আসে আর আমরা জানতে পারি মুম্বাইতে আসার সময় তার বাবা যে ছেলেটার ছবিটাকে দেখাতে চাইছিল সে আর কেউ নয় বরং অর্জুনই ছিল। তার মা দিয়ার বাবাকে বলে, এখন ওরা দুজন দুজনকে একটু সময় নিয়ে চিনুক জানুক, তারপর দেখা যাবে। এরপর একদিন অর্জুন দিয়াকে নিয়ে ক্লাবে গিয়ে তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। তারা জানতে পারে ক্লাবে একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেখানে অর্জুন আর তার ফ্রেন্ডরা একটা টিমে নাম লেখায়, তবে ক্লাবের সিনিয়র বলে একজন প্লেয়ার বাড়তি থাকতে হবে, তোমাদের মধ্যে কেউ ইনজোর হলে যাতে সে খেলতে পারে। এখন তাদের কাছে তো আর প্লেয়ার ছিল না, তাই তারা বাড়তি করে কার নাম দেবে ভেবে পাচ্ছিল না। তখন দিয়া বলে, যেহেতু আমি এখানে উপস্থিত আছি আমার নাম দিয়ে দিন। অর্জুন ব্যাপারটা হালকাভাবে নিয়ে বলে, একজনের নাম হলেই হলো, নামই তো দরকার। দেখতে দেখতে ক্লাবের সেই প্রতিযোগিতার দিন চলে আসে। তখন দেখা যায় অর্জুনদের টিমের সবাই এক এক করে বল ছোড়ে, কিন্তু বলগুলো লক্ষ্যভেদ করতে পারে না। এরপর অর্জুনের পালা আসে। যদিও অন্যদের তুলনায় সে ভালোই খেলে, কিন্তু দুটো বোতল এখনো রয়ে গেছে। ওদিকে টিমের শেষ মেম্বার যে ছিল সে আবার হাতে ব্যথা পায়, তাই বাড়তি প্লেয়ার হিসেবে এখন একজনই আছে, সেটা শুধু দিয়া। তাই তাকে বল ছুটতে ডাকা হয়। টিমের সবাই ভাবে দিয়া তো খেলতেই পারবে না, তারা নিশ্চিতভাবে হেরে গেল। কিন্তু দিয়া তাদেরকে অবাক করে দিয়ে বল হাতে নিয়ে ছড়ে আর অবশিষ্ট দুটো বোতলও পড়ে যায়। অর্জুন অনেক খুশি হয়ে যায় আর তার সঙ্গে ভাব জমাতে আসে। এরপর থেকে তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে ওঠে। তবে অর্জুন এখন দিয়াকেও বিরক্ত করতে থাকে। যখনই দিয়া পড়তে বসে তখনই সে কোনো না কোনো বাহানায় তার বই বন্ধ করে দেয়। এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় অর্জুন ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। তখন একজন ডেলিভারি ম্যান এসে জানায় দিয়ার জন্য একটা কুরিয়ার এসেছে। দিয়া নিচে এসে দেখে একটা চিঠি তার ভার্সিটির কর্তৃপক্ষরা পাঠিয়েছে, তার পরীক্ষা স্থগিত হয়ে গেছে সেটা জানিয়ে। অর্জুন জানতে চাইলে সে বলে তাদের ভার্সিটির এক্সাম ক্যান্সেল হয়ে গেছে। অর্জুন বলে, এ তো তোমার খুশি হওয়ার কথা, তুমি মন খারাপ করে আছো কেন? এখন আর তার সময়ের কোনো দরকার নেই, কেননা সে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে। তখন টিভিতে নিউজ দেখাচ্ছিল যে পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার কারণে পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে। খবরে এতটুকু দেখানো হতেই অর্জুন টিভি বন্ধ করে দেয়। দিয়া নিরাশ হয়ে রুমে চলে যায়। অর্জুন তাকে বলে, আমি তোমার পরীক্ষার জন্য তো কিছু করতে পারি না, কিন্তু তোমার মন ভালো করার জন্য অবশ্যই কিছু করতে পারি। এরপর সে তাকে নিয়ে সন্ধ্যায় পার্টিতে যায়। যখন তারা বাড়িতে ফিরে আসে তখন সে দিয়ার হাতে একটা সিডি দিয়ে বলে, এটা তোমার গিফট। দিয়া যখন ঘরে গিয়ে সিডি ওপেন করে তখন দেখতে পায় সকালে সে টিভিতে যে লোককে পরীক্ষা স্থগিত করে দেওয়া হবে বলে নিউজ করতে দেখেছিল সে আসলে অর্জুনের বন্ধু। আর ভিডিওটা পুরো শেষ হওয়ার আগে অর্জুন টিভি বন্ধ করে দিয়েছিল।
এবার সিডিতে দিয়া দেখতে পায় লোকটার পাশেই অর্জুন দাঁড়িয়ে ছিল। সেও ক্যামেরার ফ্রেমে আসে আর বলে, এখানে বসে কি করছো? যাও গিয়ে পড়তে বসো, কালকে তোমার এক্সাম আছে তো। এটা দেখে তো দিয়া একদমই রেগে যায়। অর্জুন চাচ্ছিল না দিয়া এক্সামের আগে এত স্ট্রেস নিক, তাই সে এই পরিকল্পনা করে। সকালে উঠে দিয়া পরীক্ষা দিতে যায়। রাগে সে অর্জুন আর অর্জুনের বাবা কারোর সঙ্গেই কথা বলছিল না। তখন তারা তাকে একটা পুরনো জ্যাকেট দেয় আর বলে এটা তাদের দাদার আমল থেকে সবাই পরীক্ষার সময় পরে পরীক্ষা দিতে গেছেন, এটা নাকি তাদের লাকি চার্ম হিসেবে কাজ করে। তাদের জোরাজুরিতে দিয়া জ্যাকেটটা পরে নেয়। অর্জুনের মা তাকে আশীর্বাদ করে। এরপর সে অর্জুনের সঙ্গে পরীক্ষার হলে চলে আসে। পৌঁছানোর পর যখন সে গাড়ি থেকে নামতেই যাবে তখন অর্জুন বলে, তুমি পরীক্ষা নিয়ে কোনো চিন্তা করো না, এই জ্যাকেটের পকেটে তোমার জন্য সমস্ত প্রশ্নের উত্তর ছোট ছোট কাগজে লেখা আছে। দিয়া জ্যাকেট খুলে দেখে সত্যি সেখানে টুকরো টুকরো কাগজে সব উত্তর লেখা। দিয়া নকল দেখে রেগে জ্যাকেট খুলে অর্জুনের মুখে ছুঁড়ে মেরে পরীক্ষার হলে চলে যায়। পরীক্ষা দিয়ে এসে রাতে দিয়া তার রুমে ব্যাকপ্যাক করছিল। যেহেতু আজকে তার পরীক্ষা শেষ, তাই সে তার বাড়ি ফিরে যাবে কাল। তখন অর্জুন তার রুমে এসে বলে, তুমি চলে গেলে আমার ভালো লাগবে না, আর কিছুদিন এখানেই থেকে যাও। অর্জুনের অনুরোধে দিয়া কিছুদিন মুম্বাইতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালে দিয়া আর অর্জুন ফুটবল খেলছিল। দিয়া বারবার গোল দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু অর্জুন প্রত্যেকবারই বল ক্যাচ করে ফেলছিল। এরই মাঝে হঠাৎ দিয়া অস্বস্তি বোধ করতে শুরু করে। অর্জুন চিন্তিত হয়ে জিজ্ঞেস করে তার কিছু হয়েছে কিনা। অর্জুনের মনোযোগ খেলা থেকে সরতেই দিয়া গোল দিয়ে দেয়। দিয়া চিটিং করেছে বলে অর্জুন রেগে গিয়ে দিয়াকে ধাওয়া করতে থাকে। দিয়া দৌড়ে এসে অর্জুনের মায়ের পাশে বসে পড়ে। তখন অর্জুনের মা তার হাতে কয়েকটা মেয়ের ছবি দিয়ে বলে, এই মেয়েগুলোর মধ্যে যে কোনো একজনকে একটু পছন্দ করো তো। এরই মাঝে অর্জুন সেই ছবিগুলো দেখে। তারপর তার মায়ের হাতে দিয়ে বলে, তুমি পছন্দ করো মা। এবার তার মা দিয়ার হাতে ওই ফটোগুলো দিয়ে বলে, তুমি দেখো তো কোন মেয়েটাকে অর্জুনের সঙ্গে মানাবে। দিয়া মন খারাপ করে অস্বস্তি বোধ নিয়ে ছবিগুলো দেখতে থাকে। তারপর মজা করে বলে, আমার তো মনে হয় না কোনো বুদ্ধিমতী মেয়ে অর্জুনের সঙ্গে সংসার করতে পারবে, যেই পাগলপনা সে করে। তখন অর্জুনের বাবা বলে, তোমার যদি কাউকে পছন্দ হয় তাহলে বলতে পারো, আমরা তার সঙ্গেই তোমার বিয়ে দিয়ে দেব। তখন তাদের বাড়িতে অর্জুনের বন্ধু বীরেন আসে আর তার বার্থডে পার্টির জন্য দিয়াকে ইনভাইট করে। তবে রাগ করে অর্জুনের সঙ্গে একদমই কথা বলে না। অর্জুন বারবার তাকে সরি বলে, কেননা সে তার বার্থডে ভুলে গিয়েছিল। তো যাই হোক, সন্ধ্যায় অর্জুন পার্টিতে যাওয়ার জন্য রেডি হয়ে দিয়ার জন্য অপেক্ষা করছিল। একটু পর দিয়া রেডি হয়ে তার রুম থেকে বের হয় আর অর্জুনকে বলে তাকে একটু লকেটটা পরিয়ে দিতে। তো অর্জুন যখন তার গলায় লকেটটা পরিয়ে দিতে যায় তখন তাকে জিজ্ঞেস করে সে কি তার কাছে কোনো প্রশ্ন করতে পারে কিনা। আসলে দিয়া এতদিনে অর্জুনকে ভালোবেসে ফেলেছিল। সে ভেবেছিল অর্জুন হয়তো তার প্রশংসা করবে, কিন্তু তাকে আর দর্শকদের অবাক করে দিয়ে অর্জুন দিয়াকে জিজ্ঞেস করে সে কি গোসল করে কিনা, কেননা তার শরীর থেকে কড়া পারফিউমের ঘ্রাণ আসছে। এত পারফিউম দেওয়ার কি দরকার। দিয়া এতে প্রচন্ড রেগে যায়। তখনই অর্জুনের মা আসে আর বলে, দিয়া তোমাকে ভীষণ সুন্দর লাগছে আজকে। দিয়া অনুযোগের স্বরে বলে, দেখুন আন্টি, অর্জুন কখনোই আমার ব্যাপারে ভালো কিছু বলতে পারে না। এরপর পার্টিতে গেলে সবাই বীরেনকে গিফট দেয়, কিন্তু অর্জুন আসে খালি হাতে। যদিও সে দিয়ার ঘাড়ে দোষ চাপিয়ে দিতে যায়, কিন্তু দিয়া অর্জুনকে না বলেই বীরেনের জন্য গিফট নিয়ে এসেছিল। তাই অর্জুনের প্ল্যান আর সাকসেসফুল হয় না। পার্টি চলাকালীন হঠাৎ করেই অর্জুন স্টেজে গান গাওয়া শুরু করে আর তারপর আতশবাজি ফোটানো শুরু হয়। প্রথমে সেখানে দিয়া লাভ ইউ এমন কথা ভেসে ওঠে, কিন্তু একটু পরে দিয়া লাভ ইউ বীরেন লেখা দেখে উপস্থিত সবাই খুব বিরক্ত হয় আর দিয়া তো রেগে অনুষ্ঠান ছেড়ে চলেই আসে। বাড়ি পৌঁছে অর্জুন তার কাছে অনেক ক্ষমা চাইতে থাকে, কিন্তু দিয়ার রাগ কমে না। অর্জুন তখন দিয়াকে বলে সে সবাইকে গিয়ে বলে দেবে যে দিয়া বীরেনকে ভালোবাসে না। দিয়া বলে, হ্যাঁ সেটাই করো, কারণ আমি তোমাকে ভালোবাসি। অর্জুন এই কথা শুনে অনেক অবাক হয়ে যায়। সে দিয়াকে বলে সে কখনোই দিয়াকে এরকম নজরে দেখেনি, ভালোবাসা তাকে দ্বারা সম্ভব না। কথাটা শুনে দিয়া যখন মন খারাপ করে তার রুমে কান্না করছিল তখন অর্জুনের মা এসে তাকে বলে, অর্জুন চায় আমাদের পছন্দে বিয়ে করতে, কিন্তু ও তো জানে না যে আমাদের পছন্দ তুমি দিয়া। আমরা তোমার কাছে অর্জুনের ছবি দেখতে পাঠিয়েছিলাম, কিন্তু তুমি চাইছিলে একটু জানাশোনার পর ভালোবাসতে। এখন আমরা যদি বলে দেই তাহলে ও তোমার সঙ্গে ঘর বাঁধতে রাজি হয়ে যাবে, কিন্তু দিয়া তাকে নিষেধ করে অর্জুনকে এসব কথা বলতে। তখনই তার ঘরে আঙ্কেল রাজ চৌহান চলে আসে আর সেই রাতেই দিয়া তার বাড়িতে ফিরে যায়। পরের দিন যখন তারা খেতে বসে তখন খাবার টেবিলে দিয়াকে না দেখে অর্জুনের বাবা জিজ্ঞেস করে, দিয়া কোথায়? তখন তার মা বলে, দিয়া তার আঙ্কেলের সঙ্গে বাড়ি ফিরে গেছে। দিয়ার আঙ্কেল একটা অনাথ আশ্রম চালাতো। একদিন সকালে খাওয়ার পর বাচ্চারা তাকে চকলেটের প্যাকেটে মুড়ে রঙের গোলা খেতে দেয়।
এরপর বাচ্চারা স্কুলে চলে যায়। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় দিয়া একটা নির্জন জায়গায় বসে বই পড়ছিল। হঠাৎ তার মনে হলো আশেপাশে কোথাও অর্জুন আছে। সে আশেপাশে তাকালো, কিন্তু অর্জুনকে কোথাও দেখতে পেল না। আবারও পড়ায় মনোনিবেশ করলো সে। তখনই হঠাৎ অর্জুন এসে তার বই বন্ধ করে দিল। দিয়া অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? অর্জুন বলে, তুমি তো আমাকে না বলেই চলে এসেছো, তাই আমি তোমার কাছে চলে আসলাম। দিয়াদের বাড়িতে যাওয়ার সময় সে অর্জুনের হাতে ফিতা বাঁধা দেখে জিজ্ঞেস করে, এটা কেন? অর্জুন বলে, তোমাদের এদিকের লোকজন চোর। আগেরবার স্টেশনে একজন ভোলা ভালা মানুষকে দেখে ব্যাগ রেখে গিয়েছিলাম, পরে দেখি বেটা চোর, তাই এবার একেবারে প্রোটেকশন নিয়ে এসেছি। বাড়িতে পৌঁছলে দিয়ার বাবা তাকে দেখে খুবই খুশি হয়। তখন অর্জুন বলে সে কিছুদিন এখানে থাকতে এসেছে। দিয়া রাতে বাগানে একা দাঁড়িয়ে মন খারাপ করে চাঁদ দেখছিল। তখন অর্জুন এসে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? দিয়া উত্তরে বলে সে প্রশ্নের উত্তর খুঁজছে। এরপর অর্জুন তাকে সরি বলে আর বলে সে চায় সব সময় তার মুখে হাসি দেখতে। অর্জুনের এত রোমান্টিক ওয়েতে সরি বলার পর আমাদের দিয়া কি আর রাগ করে থাকতে পারে? তার সব রাগ একদম গলে জল হয়ে যায়। পরের দিন অর্জুন যায় রাজ চৌহানের সাথে দেখা করতে। তখন রাজ চৌহান ট্যাঙ্কিতে পানির সঙ্গে রং মেশাচ্ছিল। সে অর্জুনকে দেখে চিনতে পারে না। বাচ্চারা যখন গোসলখানা থেকে চিৎকার করে রং মাখামাখি অবস্থায় বেরিয়ে আসে, তখন সে সমস্ত দোষ অর্জুনের ঘাড়ে চাপিয়ে দিয়ে বলে, ট্যাঙ্কিতে এই বদমাস ছেলেটা রং মিশিয়েছে। অর্জুন বলে, আমি বদমাস নই, আমি অর্জুন। বাচ্চারা চিৎকার করে বলে, আমরা ভালো করেই জানি এই কাজটা আপনিই করেছেন। পরের সিনে দেখা যায় অর্জুন বাচ্চাদের নিয়ে প্ল্যানিং করে রাজকে বিছানা সহ উঠিয়ে পাহাড়ের পাশে রেখে আসে। আঙ্কেলের আবার ঘুম থেকে উঠে চোখের উপর থেকে কাপড় না সরিয়ে বাথরুমে যাওয়ার অভ্যাস আছে। প্রতিদিনের মতো বাথরুমে গেলে সে দেখে বেসিনটা সে খুঁজে পাচ্ছে না। চোখ থেকে কাপড় সরালে সে দেখতে পায় সে একটা পাহাড়ের পাশে এসে দাঁড়িয়েছে। এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় বাচ্চারা ট্রেনিং করছে আর আঙ্কেল তাদেরকে এক প্রকারের ব্যায়াম করাচ্ছে। একটু পর সবাই রেডি হতে চলে যায়, কেননা আজকে একজন বাচ্চাদেরকে অ্যাডাপ্ট করতে আসবে। শুধুমাত্র একটা ছেলে সেখান থেকে যায়নি, সে সিঁড়িতে বসেছিল। তখন অর্জুন তার কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে, তুমি কেন যাচ্ছ না? সে বলে সে গিয়ে কি করবে, তার পায়ে সমস্যা, তাই তাকে কেউ নিতে চাইবে না। সবাই তো এমন বাচ্চা অ্যাডাপ্ট করে যে তাদের সঙ্গে খেলবে, দৌড়াবে, কিন্তু আমি তো আর সেসব পারবো না। অর্জুন তাকে বুঝিয়ে বলে, জীবনের সবকিছুতেই অংশগ্রহণ করা উচিত, না হলে তুমি কি করে জানবে যে তুমি হেরে যাবে নাকি জিতে যাবে? অ্যাডপশন নিতে আসা স্বামী স্ত্রী বাচ্চাদের দেখে তাদের মধ্যে থেকে রাজু, মানে যেই বাচ্চাটার পায়ে সমস্যা আছে, সেই বাচ্চাটাকে নিজেদের সঙ্গে করে নিতে চায়। রাজমোহনকে ডাকে কাগজপত্রের সমাধান করার জন্য। তখন বাচ্চাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে অর্জুনের কাছে গেলে তারা তাদের সিদ্ধান্ত বদলায় আর বলে এই বাচ্চাটাকে তারা নিতে চায় না। তখন অর্জুন রেগে গিয়ে তাদেরকে ধমক দেয় আর বলে, এরা নিষ্পাপ বাচ্চা। রাজ চৌহানের কাছে তারা বিচার দিলে সে বলে, ও নতুন এসেছে, তাই জানে না আপনাদের মতো ছোট লোকদের সঙ্গে কি রকম ব্যবহার করা দরকার। আমি হলে তো একদম মারামারির পর্যায়ে চলে যেতাম। এখনো যদি আপনারা এসব না চান, তাহলে এখান থেকে মানে মানে কেটে পড়ুন। এরপর রাতে দেখা যায় রাজ চৌহানের সঙ্গে অর্জুন বসে ড্রিঙ্ক করছিল। তখন অর্জুন বলে সেই প্রেম ভালোবাসার মধ্যে যেতে চায় না, যদি যেতে চাইতোই তাহলে কি আর দিয়াকে ভালোবাসতো না? এরপর রাজের কথার ছলে সে বলে দেয় দিয়া তার কাছে কখনো চাঁদের মতো আর কখনো সূর্যের মতো, তার হাসি তার কাছে খুবই ভালো লাগে। রাজ তখন বলে, দিয়া তোমার পেছনেই দাঁড়িয়ে আছেন। অর্জুন ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়ায় আর দিয়াকে বলে সে এমন কিছুই বলেনি। সবকিছু শুনে দিয়া বুঝে যায় যে অর্জুনও তাকে অনেক ভালোবাসে, কিন্তু প্রকাশ করতে পারছে না। পরের দিন ছিল অনাথ আশ্রমে সব বাচ্চাদের জন্মদিন, কেননা একটা নির্দিষ্ট দিনে সব বাচ্চাদের জন্মদিন পালন করা হতো। তো সেদিন পার্টিতে সবাই এনজয় করছিল, নাচ গান হচ্ছিল। এমন সময় এন্ট্রি হয় ঈশানের। ঈশান কাজের সূত্রে আমেরিকায় থাকতো, তার কাজের অনেক প্রেসার, তারপরেও রাজ চৌহানের অনুরোধে সে এখানে এসেছে। পার্টিতে দিয়া ঈশানের সঙ্গে অর্জুনের পরিচয় করিয়ে দেয়। পরের দিন যখন তারা দুপুরে বাচ্চাদের সঙ্গে বসে একসঙ্গে খাবার খাচ্ছিল, তখন আঙ্কেল রাজ শিকারি নামে কোন একটা খেলা খেলবে বলে সবাইকে জানায়। অর্জুন বাচ্চাদের কাছ থেকে জানতে চায় এটা আবার কেমন খেলা। তখন বাচ্চারা তাকে বুঝিয়ে বলে এই খেলায় দুটো টিম থাকবে, দুটো টিমের কাছে লিস্ট দেওয়া হবে। যারা লিস্টে থাকা জিনিসপত্রগুলো সংগ্রহ করে সবার আগে দাদুকে নিয়ে দিতে পারবে সেই দলে জিতবে। এরপর তাদের হাতে লিস্ট দেওয়া হলে দুই দলই নিজেদের মতো করে কাজ করতে থাকে। খেলায় ঈশান আর অর্জুন ছিল টিম লিডার আর দিয়া ছিল ঈশানের দলে। ঈশানদের লিস্টে লিপস্টিকের চিহ্ন দেওয়া ছিল। তাদের টিম ভাবছিল এটা কোথায় পাওয়া যাবে। এরই মাঝে অর্জুনকে অবাক করে দিয়ে দিয়া
ঈশানের গালে চুমু খেয়ে ফেলে আর তারা খেলায় জিতে যায়। অর্জুন দিয়াকে ঈশানের কাছাকাছি দেখে ভেতরে ভেতরে খুবই কষ্ট পাচ্ছিল। দিয়া তাকে জিজ্ঞেস করে, আজকে তুমি হেরে গেলে কি করে অর্জুন? তুমি না সবসময় বলো ভালোবাসা আর হেরে যাওয়া তোমার ডিকশনারিতে নেই। অর্জুন উত্তরে মলিন মুখে বলে, এবার তুমি আমার সঙ্গে ছিলে না যে, তাই। এরপর অর্জুনকে রাজ মিষ্টি মুখ করায় ঈশানের সঙ্গে দিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে সেই খুশিতে। এছাড়া রাতে খাবার খেতে গেলে ঈশান আর দিয়ার খুনসুটি দেখে অর্জুন কষ্ট পেতে থাকে, কেননা সেও তো দিয়াকে ভালোবেসে ফেলেছে। অর্জুন রুমে এসে তার ব্যাগ গোছাতে থাকে মুম্বাই চলে যাওয়ার জন্য। দিয়া অর্জুনকে ব্যাগ গোছাতে দেখে জিজ্ঞেস করে, তুমি বাড়িতে কেন চলে যাচ্ছ? তখন সে দিয়াকে বলে তার মা বিয়ের জন্য মেয়ে ঠিক করেছে, তাই তাকে মুম্বাই ফিরতে হবে। এরই মাঝে ঈশান দিয়াকে খুঁজতে খুঁজতে অর্জুনের রুমে এসে অর্জুনকে ব্যাগ গোছাতে রেখে জিজ্ঞেস করে, তুমি কি আমাদের বিয়েতে থাকবে না? সে তুমি আমাদের বিয়েতে থাকো কিংবা না থাকো, তোমার বিয়েতে কিন্তু আমাদের অবশ্যই ইনভাইট করবে। অর্জুন হেসে সম্মতি জানায়। দিয়া জিজ্ঞেস করে, তোমার বিয়ে ঠিক হয়েছে এটা তো খুশির খবর, তাহলে তোমাকে এত মনমরা কেন দেখাচ্ছে? অর্জুন বলে, আসলে তুমি আজকাল এতটাই খুশি আছো যে আমার খুশি তোমার চোখে পড়ছে না। অর্জুন মুম্বাই পৌঁছালে তার মা তাকে জিজ্ঞেস করে দিয়া কেমন আছে। সে বলে অনেক ভালো আছে। এবার তার মা দিয়ার বিয়েতে অ্যাটেন্ড করার জন্য অর্জুনকে বলে, কিন্তু অর্জুন তাকে মানা করে দেয়। তখন তার মা তাকেও বিয়ে করার জন্য অনুরোধ করে আর বলে, শোন বাবা, একটা ভালো পরিবার থেকে তোর জন্য সম্বন্ধ এসেছে। অর্জুন তার মাকে ক্লান্ত স্বরে বলে, তুমি যেমনটা ভালো মনে করো তাই করো। এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় সে আর তার বাবা একটা রেস্টুরেন্টে বসে নিজেদের মধ্যে কথা বলছিল। অর্জুন তার বাবাকে বলে, সে মনে হয় দিয়াকে ভালোবেসে ফেলেছে। তার বাবা বলে, ভালোবাসার মাঝে মনে হয় বলে কিছু হয় না, হয়তো তুমি তাকে ভালোবাসো নয়তো বাসো না। অর্জুন তখন বলে, আমি দিয়াকে ভালোবাসি। তখন তার বাবা বলে, তোমার মনের কথা দিয়াকে বলে দেওয়া উচিত। অর্জুন তখন আর দেরি না করে কর্ণাটক এসে দিয়াদের বাড়িতে গিয়ে দিয়াকে খুঁজতে শুরু করে। একজন বলে দিয়া তার রুমে আছে। তখন অর্জুন তার রুমে গিয়ে দেখে দিয়া তার গলায় লকেট লাগাতে পারছিল না। অর্জুন তার লকেট লাগিয়ে দেয় আর তার মনের কথা বলতে চায়, কিন্তু দিয়া তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি অনেক দেরি করে ফেলেছ। অর্জুন ছলছল চোখ নিয়ে বলে, আমি বুঝতে দেরি করে ফেলেছি। দিয়া তাকে রেগে বলে, তুমি আজকের দিনটাই খুঁজে পেলে আমাকে মনের কথা বলার জন্য? তুমি ভুলে যেও না এখন আমি বিয়ে করতে যাচ্ছি। এরপর সে সেখান থেকে বিয়ের আসরে চলে যায়। পরের সিনে দেখা যায় দিয়ার বিয়ে হচ্ছিল। মণ্ডপে সবাই উপস্থিত ছিল, অর্জুনও সেখানেই ছিল। সে কিছুতেই তার কান্না থামাতে পারছিল না। নিজের চোখে নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারোর হতে দেখার কষ্ট সে তো কম কিছু নয়। আঙ্কেল রাজকে সে বলে, যে জীবনে দিয়া নেই সেই জীবনটা কেমন হবে? তখন সে উঠে দাঁড়ায় আর বলে, ভালোবাসায় কেউ হেরে যায় না। এরই মাঝে ঈশান তার যাত্রীকে সাথে করে নিয়ে এসে বলে, এভাবে মন খারাপ করে বসে আছো কেন? আমাদেরকে স্বাগতম জানাবে না? অর্জুন বুঝতে পারছিল না সেখানে কি হচ্ছে। সে বোকার মতো সবার দিকে তাকিয়ে শুধু দেখছিল। তখন রাজ চৌহান তাকে বলে, আরে এই কাহিনীর ডিরেক্টর তো আমি নিজেই। এখন আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। শোনো অর্জুন, ভালোবাসার শুরুটা সবসময় বন্ধুত্ব দিয়ে হয়। তো দিয়া যখন মুম্বাই থেকে এসেছে তখন আমাকে জানিয়েছে যে ও একটা গাধাকে ভালোবেসে ফেলেছে। আর তোমাকে গাধা বলার কারণ হলো তুমি দিয়ার মতো মেয়ের মনে কষ্ট দিয়েছো। এরপর তো তুমি এখানে চলে এসেছো একদম সিনেমার নায়কদের মতো, তার রাগ ভাঙাতেও সক্ষম হয়েছো। প্রথমে তো আমি ভেবেছিলাম তুমি খুব একটা সুবিধার না, দিয়ার টেস্ট খুবই খারাপ, কিন্তু এরপর যখন আস্তে আস্তে তোমাকে জানতে শুরু করলাম তখন মনে হলো তুমি অতটাও খারাপ মানুষ নও। এবার আসি ঈশানের কথায়। দিয়াকে ঈশানের সঙ্গে দেখে তুমি খুব জেলাস ফিল করেছিলে, এই বিষয়টা আমি কিন্তু লক্ষ্য করেছি। তাই আমি ঈশানকে ডেকে বোঝাই যে এমন একটা অভিনয় করতে হবে যাতে তুমি ভাবো যে ঈশানের বিয়ে প্রীতির সাথে নয় বরং দিয়ার সাথে হতে যাচ্ছে। এরপর সে অর্জুনকে বলে, মনে তো তখনই সাহস আসে যখন আমাদের সামনে আমাদের ভালোবাসার মানুষ অন্য কারো হয়ে যায়। এই দেখো এখন তোমার ভালোবাসার প্রকাশ করার সাহস এসে গেছে, তাই তো তুমি দিয়াকে তোমার ভালোবাসার কথা জানাতে এসেছো, তাই না? এরপর অর্জুনের বাবা বলে, এরপর তোমার আঙ্কেল আমাকে আর তোমার মাকে ওই প্ল্যানে জড়িয়ে ফেলেছেন, কিন্তু দিয়াকে এই প্ল্যানের কথা বললেও কোনোদিনও রাজি হতো না। তাই দিয়াকে আমাদের ক্লাবের সম্পর্কে কিছুই বলা হয়নি। কিন্তু যখন আমি সবাইকে বললাম যে তুমি দিয়াকে তোমার মনের কথা বলে দিতে এসেছো তখন তো দিয়াকে সবটা বলতেই হতো। তাই আমরা সবাই মিলে দিয়াকে বোঝালাম যে এই ড্রামার শেষ সিনে দিয়া যেন আমাদের একটু সাহায্য করে। অর্জুনের কাছে তখনও সবকিছু কেমন যেন স্বপ্নের মতো লাগছিল। তখন ঈশান তার স্ত্রী প্রীতির ঘোমটা উঠিয়ে তার মুখটা অর্জুনকে দেখায়। এবার রাজ চৌহান দিয়াকে ডাকলে সে বিয়ের আসরে এসে হাজির হয়। অর্জুন দিয়ার কাছে গিয়ে বলে,
তুমি আমার সঙ্গে এমনটা করবে আমি একদমই ভাবতে পারিনি। তখন দিয়া বলে, আর তুমি যেটা আমার সঙ্গে বীরেনের বার্থডেতে করেছিলে সেটা কি ছিল? অর্জুন বলে, আমি তো অন্তত তোমার সঙ্গে মিথ্যে কথা বলিনি। তখন দিয়া বলে, কেন? তুমি যে বললে তোমার মা তোমার জন্য মেয়ে দেখছে, তুমি বিয়ে করতে যাচ্ছ। অর্জুন এরপর দিয়াকে আর কিছুই বলতে দেয় না। অর্জুন জানে সে তার সঙ্গে তর্কে একদমই পারবে না, তাই সে দিয়াকে থামিয়ে দেয় আর বলে, আই লাভ ইউ দিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর এই সুন্দর মুহূর্তটার মধ্য দিয়েই এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো এই দুষ্ট মিষ্টি ভালোবাসার গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।